গল্পের পরবর্তী অংশ পরের স্টেশনে পুলিশের হাতে তুলে দেব তোকে। পুলিশ? সুজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দাদা, পুলিশ ডাকবেন না। আমার মা জানতে পারলে তার হৃদয় ভেঙে যাবে। তিনি সহ্য করতে পারবেন না। সুজনের কণ্ঠে এত অসহায়ত্ব ছিল যে কোচে থাকা বয়স্কা মহিলার হৃদয় গলে গেল। তিনি বললেন, দাদা, একবার ছেলেটার কথা শুনুন, হয়তো সত্যিই কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু সঞ্জয় মাঝখান থেকে কথা কাটল। বয়স্কা হয়েছেন তাই চুপ থাকুন। চোরকে বাঁচাতে এসেছেন? প্রমাণ দেখুন। আংটি তার পকেট থেকে বেরোল। আর কি প্রমাণ চাই? টিটি সুজনের হাত ধরলেন। চল আমার সাথে। সুজন শেষবারের মতো কমলার দিকে তাকাল। তার চোখে এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন আর কোনো আশা অবশিষ্ট নেই। ম্যাডাম, আপনি আমার ওপর বিশ্বাস রেখেছিলেন, একবার আবার রাখুন। আমি চোর নই, আপনার পায়ের শপথ করে বলছি, আমি এই আংটি চুরি করিনি। কমলা তার দিকে তাকালেন। তার ভেতরে কিছু একটা কাঁপছিল। সুজনের চোখ, সেই চোখ মিথ্যে বলতে পারে না। তবে কি সে সত্যিই নিরপরাধ? কিন্তু তাহলে আংটি তার পকেটে গেল কিভাবে? তখনই হঠাৎ সঞ্জয়ের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। তার আঙুলগুলো কাঁপছিল, সেই একই আঙুলগুলো যেগুলো রাতে অন্ধকারে কিছু করে এসেছিল। সে তার হাতগুলো পকেটে ঢুকিয়ে নিল, যাতে কেউ দেখতে না পারে। কিন্তু বয়স্কা মহিলা সেই কাঁপুনি দেখে ফেলেছিলেন। তিনি সঞ্জয়ের আঙুলগুলো মনোযোগ দিয়ে দেখলেন। একটা আঙুলে একটা ছোট্ট ক্ষত ছিল, যেখানে রক্ত জমে আছে, আর সেই ক্ষতের আশপাশে হালকা চিকচিক ভাব, মুক্তোর গুঁড়োর মতো। বয়স্কা মহিলার চোখ বড় হয়ে গেল। তিনি কিছু বলতে মুখ খুললেন, কিন্তু তার আগেই সঞ্জয় টিটির মনোযোগ সরাতে বলল, দাদা, এই চোরকে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের হাতে দিন, ট্রেন থামতে চলেছে। টিটি সুজনকে টানতে শুরু করলেন। সুজনের দৃষ্টি কমলার ওপর আটকে ছিল, কমলার দৃষ্টি মেঝেতে। আর তখনই বয়স্কা মহিলা উঠে দাঁড়ালেন। তার গলা পুরো কোচে ছড়িয়ে পড়ল। থামো! সবাই হঠাৎ থেমে গেল। টিটি ঘুরে তাকালেন। সঞ্জয়ের মুখ এক মুহূর্তের জন্য ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। এই ছেলে চোর নয়। বয়স্কা মহিলা সঞ্জয়ের দিকে আঙুল তুলে বললেন, আসল চোর ওই। বয়স্কা মহিলার আঙুল সঞ্জয়ের দিকে উঠেছিল। পুরো কোচে নীরবতা নামল। টিটির হাত সুজনের কবজিতেই থেমে গেল। কমলার দৃষ্টি বয়স্কা মহিলা থেকে সঞ্জয়ের ওপর ছুটে গেল। আপনি কি বললেন? টিটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন। বয়স্কা মহিলা চশমা ঠিক করলেন এবং সঞ্জয়ের দিকে এগিয়ে গেলেন। তার নাম ছিল শান্তি দেবী, বয়স ৬০ বছর, কিন্তু চোখের দৃষ্টি এখনও তেজ। তিনি মুম্বাইতে তার ছেলের কাছে যাচ্ছিলেন, কিন্তু ভাগ্য তাকে এই ষড়যন্ত্রের সাক্ষী বানিয়ে দিয়েছিল। আমি রাতে দেখেছিলাম, শান্তিদেবী সঞ্জয়ের চোখে সরাসরি তাকিয়ে বললেন। যখন আলো গিয়েছিল তখন সব অন্ধকার ছিল, কিন্তু আমার বার্থের পর্দা একটু খোলা ছিল। আমি দেখলাম এই লোক, এই সঞ্জয় তার বার্থ থেকে উঠল, এই ম্যাডামের দিকে হাত বাড়ালো। আমি ভাবলাম হয়তো কিছু জিজ্ঞেস করতে এসেছে, কিন্তু তারপর অন্ধকারে কিছু একটা চিকচিক করল এবং সে আবার তার বার্থে ফিরে গেল। সেই মুহূর্তে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। সঞ্জয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই বুড়ি মিথ্যে বলছে, এদের বয়স হয়ে গেছে, মাথা ঠিকমতো কাজ করে না। আমি আমার বার্থ থেকে উঠেইনি। তাই? তাহলে তুই বলতে চাস আমি মিথ্যে বলছি? শান্তিদেবী দ্রুত বললেন। তাহলে নিজের আঙুল দেখা, সবাইকে দেখা তোর আঙুল। সঞ্জয় হঠাৎ হাত পেছনে লুকিয়ে ফেলল। আমার আঙুলে কি আছে? কিছু নেই। দেখা। এবার টিটি কড়া গলায় বললেন। তারও সন্দেহ হতে শুরু করেছিল। সঞ্জয় চারদিক দেখল। পুরো কোচ তাকে ঘুরে দেখছিল। যে শিকারী ছিল সে এখন শিকার হয়ে গিয়েছিল। পেছনে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পেছনের বার্থের যাত্রী তাকে আটকে দিল। আঙুল দেখা ভাই, যদি কিছু না করে থাকো তাহলে ভয় কিসের? সঞ্জয় ধীরে ধীরে হাত সামনে আনল। তার বাম হাতের আঙুলে একটা ছোট্ট ক্ষত ছিল, তাজা, যাতে রক্ত জমে আছে, আর সেই ক্ষতের আশপাশে হালকা চিকচিক ভাব, মুক্তোর আংটির চিহ্ন। যখন সে অন্ধকারে আংটি খুলেছিল তখন তাড়াহুড়োয় তার আঙুলে আংটির ধারালো অংশ কেটে গিয়েছিল। কমলা সেই ক্ষত দেখলেন এবং তার শ্বাস বেড়ে গেল। এই ক্ষত, এটা তাজা, রাতে তো ছিল না। আমি মনোযোগ দিয়ে দেখেছিলাম তোর হাত, যখন ম্যাগাজিন ধরছিলি। সঞ্জয় হাত ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু কিটি তার কবজি ধরে ফেললেন। যথেষ্ট হয়েছে, এবার তুই বলবি আসল কথা কি? সঞ্জয়ের চোখ ভয়ে ছড়িয়ে গেল। সে কমলার দিকে তাকাল, তারপর সুজনের দিকে, তারপর চারপাশে জমা ভিড়ের দিকে। সে বুঝল এখন পালানো অসম্ভব। তবু একটা শেষ চেষ্টা করল। ঠিক আছে, মেনে নিলাম, আংটি আমি রেখেছিলাম এই ছেলের পকেটে, কিন্তু আমার উদ্দেশ্য চুরি ছিল না।
সঞ্জয়ের গলা এখন বদলে গিয়েছিল। পরাজিত, কিন্তু তবুও ধূর্ততায় ভরা। তাহলে আর কি উদ্দেশ্য ছিল? কমলা ক্রোধে জিজ্ঞেস করলেন। সঞ্জয় একটা গভীর নিঃশ্বাস নিল এবং তারপর হঠাৎ হাসতে লাগল। সেই হাসি ভয়ঙ্কর ছিল, যেন কেউ হেরে গেছে কিন্তু নিজের পরাজয়ের তামাশা দেখছে। আমার উদ্দেশ্য আংটি চুরি করা ছিল না কমলা রায়চৌধুরী, আমার উদ্দেশ্য ছিল তোমাকে শেষ করা। পুরো কোচে নীরবতা নামল। কমলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সুজন অবাক হয়ে সঞ্জয়ের দিকে তাকাল। তুই কি বললি? টিটি সঞ্জয়কে জোরে ঠেলে দিলেন। হ্যাঁ, সবাই শুনুক। সঞ্জয় এখন আর কোনো অবাস্তবতা রাখল না। আমি সঞ্জয় নামের কোনো সাধারণ ব্যবসায়ী নই। আমাকে পাঠিয়েছে অরুণ রায়চৌধুরী। অরুণ? কমলার পায়ের নিচের মাটি সরে গেল। আমার মামা? হ্যাঁ, তোমার আপন মামা। সঞ্জয় প্রকাশ্যে বলল। সে আমাকে ৬০ লক্ষ টাকা দিয়েছে। কাজ ছিল কমলা রায়চৌধুরীকে রাস্তা থেকে সরানো। সে জানত যে তুমি রাঁচি থেকে মুম্বাই ফিরছ এই ট্রেনে। আমি তোমার পেছনে পুরো নেটওয়ার্ক লাগিয়েছিলাম, তোমার প্রতিটি খবর আমার কাছে আসছিল। কমলার হাত বুকে চলে গেল। তার বুক জোরে কাঁপল। অরুণ আমার আপন মামা আমাকে মারতে চায়? হ্যাঁ, কারণ রায়চৌধুরী টি এস্টেটের পুরো সম্পত্তির দিকে তার নজর। তোমার স্বামী মারা গেছে, তোমার ছেলে মারা গেছে, এখন শুধু তুমি আছো পথে। তোমার পরে পুরো সম্পত্তির উত্তরাধিকারী সেই হবে। এটা তো অনেক পুরনো পরিকল্পনা। সুজন এসব শুনে শিউরে উঠল। সে একজন দরিদ্র যুবক, জীবনে অনেক যন্ত্রণা দেখেছিল, কিন্তু এত বড় ষড়যন্ত্র, আপনজনের সাথে বিশ্বাসঘাতকতা, এটা তার বোঝার বাইরে। কিন্তু আংটি মানে কি ছিল? টিটি জিজ্ঞেস করলেন। চুরির নাটক কেন? সঞ্জয় মুচকি হেসে বলল, সেটা তো শুধু তোমাদের মনোযোগ সরানোর জন্য ছিল। আসল কাজ তো আমি তখনই করে দিয়েছিলাম যখন এই ছেলে ম্যাডামের কোলে ঘুমাচ্ছিল। কমলার চোখ বড় হয়ে গেল। কি মানে? মানে রাতে যখন আলো গিয়েছিল, সেই অন্ধকারে আমি আংটি চুরির পাশাপাশি আরও একটা কাজ করেছিলাম। আমি তোমার জলের বোতলে ধীর গতির বিষ মিশিয়ে দিয়েছিলাম। কমলার হাত হঠাৎ পেটে চলে গেল। তার মনে পড়ল, রাতে সুজন ঘুমিয়ে পড়ার পরে তিনি সেই বোতল থেকে জল পান করেছিলেন। 2 গ্লাস। সেই বিষ খুব ধীরে কাজ করে, সঞ্জয় বলতে থাকল। শরীরে ছড়াতে কিছু ঘণ্টা লাগে, কিন্তু একবার ছড়িয়ে পড়লে আর উদ্ধার নেই। তোমার শরীরে এখন সেই বিষ ছড়িয়ে যাচ্ছে। কমলা রায়চৌধুরী, আর কয়েক ঘণ্টার মধ্যে সব শেষ হয়ে যাবে। এটা শুনতেই পুরো কোচে হইচই পড়ে গেল। শান্তিদেবী কপালে হাত রাখলেন। পেছনের দম্পতি আতঙ্কিত হয়ে উঠে দাঁড়াল। টিটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুই কি করলি? টিটি সঞ্জয়কে জোরে দেয়ালে ঠেলে দিলেন, কিন্তু সঞ্জয় হাসছিল। যা করার করে দিয়েছি, এখন তোমরা চাইলে পুলিশে দাও, যা করো, কিন্তু কমলা রায়চৌধুরীকে কেউ বাঁচাতে পারবে না। অরুণের জয় হবে। ৬০ লক্ষ আমার হয়ে গেছে। কমলার শরীর কাঁপতে লাগল। তার মুখে ঘামের ফোঁটা উঠে এলো। শ্বাস বেড়ে গেল। তিনি অনুভব করতে লাগলেন পেটে একটু একটু করে জ্বালন শুরু হয়েছে। বিষ তার কাজ শুরু করে দিচ্ছিল। ম্যাডাম, সুজন তৎক্ষণাৎ তার কাছে পৌঁছল। সে কমলার হাত ধরে নিল। ম্যাডাম, আপনি আতঙ্কিত হবেন না, কোনো না কোনো উপায় বেরোবেই। কমলা সুজনের দিকে তাকালেন। তার চোখে অশ্রু ছিল, কিন্তু এবার সন্দেহের নয়, লজ্জার। সুজন, আমি তোর উপর সন্দেহ করেছিলাম, তোকে চোর বলেছিলাম, আর তুই? ম্যাডাম, এসব বাদ দাও। সুজন তার কথা কেটে দিল। এখন সবচেয়ে জরুরি হলো আপনাকে বাঁচানো। আপনি সাহস রাখুন। তখনই কমলার মুখ থেকে একটা হালকা কান্নার শব্দ বেরোল। তার শরীর ঢিলা হয়ে পড়ছিল, পেটে জ্বালন বাড়ছিল, চোখের সামনে অন্ধকার নামছিল। ম্যাডাম, ম্যাডাম, চোখ খুলুন, সুজন আতঙ্কিত হয়ে বলল। টিটি তৎক্ষণাৎ ওয়াকিটকি তুললেন। কন্ট্রোল, কন্ট্রোল, নাগপুরের কাছে এসি 2 কোচে একজন মহিলার অবস্থা সংকটপন্ন, বিষ দেওয়া হয়েছে, পরের স্টেশনে ডাক্তার চাই, জলদি। কিন্তু নাগপুর এখনও 20 মিনিট দূরে ছিল, আর কমলার অবস্থা প্রতি মুহূর্তে খারাপ হচ্ছিল। সুজন কমলাকে সাহায্য করে শুইয়ে দিল। তার মুখ হলুদ হয়ে যাচ্ছিল, ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, নাড়ি ধীর হতে থাকছিল। কি করব হে ঈশার, কি করব? সুজন বিড়বিড় করল। তার চোখ থেকে অশ্রু বইছিল। তখন হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। মন্তেশ্বরে মা বলেছিলেন, বাবা, গ্রামে বিষের একটা পুরনো প্রতিকার আছে। তুলসী পাতা, হলুদ আর নুনের জল। যতক্ষণ ডাক্তার না আসে এটা বিষকে শরীরে ছড়াতে দেয় না। পেট পরিষ্কার হলে বিষের প্রভাব কমে যায়। কিন্তু এখানে তুলসী কোথায়? হলুদ কোথায়? সুজন চারদিক দেখল। তার দৃষ্টি নিজের ছোট্ট ব্যাগে পড়ল। তার মধ্যে মা সফরের জন্য কিছু জিনিস রেখেছিলেন। একটা ছোট্ট পুটুলিতে হলুদ, একটু নুন আর শুকনো তুলসী পাতা। মা বলেছিলেন, বাবা, সফরে কখনো পেট খারাপ হলে এটা কাজে লাগবে।
সুজন তৎক্ষণাৎ ব্যাগ খুলল এবং সেই পুটুলি বের করল। তার হাত কাঁপছিল, কিন্তু চোখে নতুন এক উজ্জ্বলতা, আশার উজ্জ্বলতা। জল চাই, কারো কাছে জল আছে? সে চিৎকার করে বলল। শান্তিদেবী তৎক্ষণাৎ নিজের জলের বোতল এগিয়ে দিলেন। সুজন হলুদ, তুলসী পাতা আর নুন জলে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করল। ম্যাডাম, ম্যাডাম, এটা পান করুন। সুজন কমলার মাথা তুলে তার ঠোঁটে বোতল লাগাল। কমলা আধখোলা চোখে সুজনের দিকে তাকালেন। তার দৃষ্টিতে একটা প্রশ্ন ছিল, এটা কাজ করবে? প্লিজ ম্যাডাম, আমার মায়ের ওষুধ, পান করুন। কমলা ধীরে ধীরে সেই মিশ্রণটুকু পান করলেন। স্বাদ তেতো ছিল, কিন্তু তিনি সুজনকে বিশ্বাস করেছিলেন, সেই সুজনকেই যাকে কিছুক্ষণ আগে তিনি চোর ভেবেছিলেন। কিছু মিনিটের মধ্যেই কমলার বমি আসতে লাগল। তার পেট পরিষ্কার হতে লাগল। বিষ, যেটা এখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি, সেটা বাইরে বেরোতে লাগল। তার শ্বাস এখনও তেজ ছিল, কিন্তু মুখে একটু রং ফিরতে লাগল। কিছু প্রভাব হল? শান্তিদেবী বললেন। সাব্বাস বাবা। কিন্তু কমলার নাড়ি এখনও দুর্বল ছিল। তার শরীর শীতল হচ্ছিল। বিষের কিছু অংশ ভেতরে থেকে গিয়েছিল, আর সেটা ধীরে ধীরে তার কাজ করছিল। টিটিইর ওকিটকিতে আওয়াজ এলো, পরের স্টেশনে ডাক্তারের দল প্রস্তুত, কিন্তু ট্রেন পৌঁছতে আরও 15 মিনিট লাগবে। 15 মিনিট? কমলার নাড়ি প্রতি মুহূর্তে দুর্বল হচ্ছিল। সুজন কমলার হাত নিজের হাতে নিয়ে শক্ত করে ধরল। ম্যাডাম, আপনাকে বাঁচতে হবে। আপনি আমাকে বাঁচিয়েছিলেন, এখন আমি আপনাকে বাঁচাব। ঈশ্বরের শপথ, আপনার কিচ্ছু হতে দেব না। কিন্তু তখনই কমলার নাড়ি হঠাৎ অনেক ধীর হয়ে গেল। তার চোখ বন্ধ হতে লাগল। ম্যাডাম, ম্যাডাম, আওয়াজ দিন, প্লিজ। সুজন আতঙ্কিত হয়ে তাকে ঝাঁকাল। ট্রেনের গতি বেশি ছিল, কিন্তু কমলার শ্বাস ধীর হতে যাচ্ছিল। ভোর 5:15 বাজছিল। ট্রেন নাগপুরের বাইরের এলাকা দিয়ে যাচ্ছিল। জানলা দিয়ে দূরে একটা সেতু দেখা যাচ্ছিল, কুয়াশায় ঢাকা কোনো পুরনো স্মৃতির মতো। কিন্তু এসি কোচের ভেতরে কারও বাইরের দৃশ্যে মনোযোগ ছিল না। এখানে তো জীবন আর মৃত্যুর মাঝে লড়াই চলছিল। কমলার শ্বাস ধীর হতে থাকছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ঠোঁট নীল হতে শুরু করেছিল। নাড়ি এত দুর্বল ছিল যে সুজনের বারবার ভয় হচ্ছিল কখন থেমে যায়। ম্যাডাম, ম্যাডাম, আওয়াজ দিন, প্লিজ। সুজন তার হাত নিজের হাতে নিয়ে শক্ত করে ধরল। তার চোখ থেকে অশ্রু বইছিল। সে তার জীবনে অনেক যন্ত্রণা দেখেছিল, বাবার মৃত্যু, মায়ের অসুস্থতা, গ্রামবাসীদের তিরস্কার, ক্ষুধা, বেকারত্ব। কিন্তু এটা অন্য কিছু। এই মহিলা কাকে বাবা বলেছিলেন। এই মহিলার কোলে তিনি বছরের পর বছর পরে মায়ের স্নেহ অনুভব করেছিলেন, আর এখন তিনি তার বাহুতে চলে যাচ্ছেন। তুমি হার মানতে পারো না ম্যাডাম, সুজন দাঁত চেপে বলল। আপনি না বলেছিলেন জীবনে কখনো হার মানেননি, তাহলে এখন কেন? উঠুন, প্লিজ উঠুন। কিন্তু কমলার শরীর কোনো জবাব দিল না। তার চোখ আধ খোলা ছিল, কিন্তু মনি স্থির, যেন কোনো দূর দুনিয়াকে দেখছেন। টিটি প্রণব দাস সঞ্জয়কে একটি বার্থের খুঁটির সাথে বেঁধে দিয়েছিলেন। সঞ্জয় এখনও হাসছিল। সে হেরে গিয়েছিল, ধরা পড়েছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত প্রশান্তি ছিল। হয়তো সে জানত যে তার কাজ হয়ে গেছে। অনেক চেষ্টা করে নাও ছেলে। সঞ্জয় বাঁধা হাতেও তার বিষাক্ত জিহ্বা ছাড়ল না। সেই বিষ এমন যে একবার রক্তে মিশে গেলে আর বেরোয় না। আমি অনেক গবেষণা করে কিনেছি, ধীর গতির বিষ, এর কোনো প্রতিকার নেই। চুপ কর, পেছন থেকে এক যাত্রী চিৎকার করল। তোর কারণে একটা মহিলা মরছেন আর তুই গর্ব করছিস? গর্ব নয়, সত্যি বলছি। সঞ্জয় কাঁধ ঝাঁকাল। যা হওয়ার হয়ে গেছে, আমাকে জেলে পাঠাও, ফাঁসি দাও, কিন্তু কমলা রায়চৌধুরীর শেষ শ্বাস কেউ ঠেকাতে পারবে না। সুজন সঞ্জয়ের দিকে তাকাল। তার চোখে ঘৃণা ছিল না, শুধু একটা প্রশ্ন ছিল। তুই এটা কেন করলি? তুই কি জানিস এই মহিলা কতটা ভালো মানুষ, নিজের জীবনে কত সংগ্রাম করেছেন? আর তুই টাকার জন্য তার প্রাণ নেওয়ার চেষ্টা করলি? সঞ্জয় সুজনের দিকে তাকাল। তার হাসি একটু ম্লান হল। টাকা বড় জিনিস ছেলে, তুই গরিব তাই বুঝবি না। টাকা সামনে থাকলে মানুষ অন্ধ হয়ে যায়। আমিও অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। তার কণ্ঠে এক অদ্ভুত ভাঙন ছিল, যেন নিজের ওপর লজ্জা লাগছে। সুজন তার থেকে দৃষ্টি সরিয়ে কমলার দিকে ফিরল। তিনি কমলার কপাল ছুঁয়ে দেখলেন। জ্বর ছিল, কিন্তু শরীর ঠান্ডা হচ্ছিল। সে গেঞ্জি খুলে কমলার উপর ঢেকে দিল। তারপর কমলার হাত নিজের হাতে নিয়ে ঘষতে শুরু করল। গরম চাই, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে,
সে বিড়বিড় করল। শান্তিদেবী নিজের চাদর খুলে কমলার পায়ে জড়িয়ে দিলেন। পেছনের বার্থ থেকে একজন তরুণ উঠে বলল, আমার কাছে গরম জলের বোতল আছে, আনব? হ্যাঁ, জলদি আনো, সুজন বলল। পুরো কোচ এখন এক পরিবারের মতো ঐক্যবদ্ধ হল। কয়েক ঘন্টা আগেও যারা একে অপরকে চিনত না, আজ একজন অজানা মহিলাকে বাঁচাতে একজোট হল। কেউ কম্বল বের করল, কেউ জলের বোতল, কেউ ওষুধের পুটুলি। সবাই যার যা পারে সাহায্য করছিল। কিন্তু কমলার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছিল না। সুজনের হঠাৎ মনে হল কমলার নাড়ি আরও ধীর হয়ে গেছে। সে আতঙ্কিত হয়ে কমলার কবজিতে হাত রাখল। নাড়ি খুব হালকা ছিল, যেন দূর থেকে আসা শব্দের মতো। না না ম্যাডাম, সুজনের গলা রুদ্ধ হয়ে গেল। সে কমলার কাঁধ ধরে ঝাঁকালো। ম্যাডাম শুনুন, আমরা পৌঁছে গেছি, আপনাকে বাঁচতে হবে। আপনি বলেছিলেন না যে আমাকে বাবা বলেছেন? তাহলে বাবার কথা শুনুন, আপনাকে বাঁচতে হবে। সুজনের কণ্ঠ এত যন্ত্রণায় ভরা ছিল যে শান্তিদেবীর চোখ ভরে গেল। তিনি সুজনের মাথায় হাত রাখলেন। বাবা, ঈশ্বরের ওপর ভরসা রাখ। ঈশ্বরের ওপর ভরসা আছে মাসিমা, সুজন চোখ মুছল। কিন্তু ম্যাডাম আমাকে যে বিশ্বাস করেছিলেন সেটা ভাঙতে চাই না। তিনি আমাকে বাঁচিয়েছিলেন, আমিও তাকে বাঁচাব। তখন তার মায়ের মুখ মনে পড়ল। মন্তেশ্বরের সেই ছোট্ট বাড়িতে মা তাকে শিখিয়েছিলেন, বাবা, বিষের সবচেয়ে পুরনো প্রতিকার হল পেট পরিষ্কার করা। যদি কখনো এমন পরিস্থিতি হয় তাহলে আগে বমি করাও, তারপর তুলসী, হলুদ আর নুনের জল, আর তারপর দুধ। দুধ বিষকে দুর্বল করে। দুধ! সুজন তৎক্ষণাৎ উঠল। কারো কাছে দুধ আছে? চাওয়ালা কোথায়? চাওয়ালা পরের কোচে হবে, কেউ বলল। সুজন এক মুহূর্ত নষ্ট না করে ছুটল। সে এসি কোচের দরজা খুলল আর স্লিপার কোচের দিকে দৌড় লাগাল। সকালের সময়, মানুষ ঘুমাচ্ছিল। সে তাদের মাঝ দিয়ে যেতে যেতে চাওয়ালার কাছে পৌঁছল। ভাই, দুধ আছে? এক গ্লাস দুধ চাই, জলদি। চাওয়ালা অবাক হয়ে টাকাল। দুধ তো আছে, কিন্তু কতটুকু লাগবে? যত পারেন দিন, কিন্তু জলদি। সুজন পকেট থেকে ৫০ টাকার নোট বের করল। জীবনের সঞ্চিত সম্পদের ৫০ টাকা, কিন্তু তার পরোয়া ছিল না। চাওয়ালা এক গ্লাস গরম দুধ ধরাল। সুজন গ্লাস নিয়ে এসি কোচের দিকে দৌড় লাগাল। গরম দুধ তার আঙুলে জ্বালা দিচ্ছিল, কিন্তু সে পাত্তা দিল না। কোচে পৌঁছে দেখল কমলার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তার শ্বাস এখন একেবারেই ধীর, মুখ নীল পড়েছে। ম্যাডাম, ম্যাডাম, এটা পান করুন। সুজন কমলার মাথা তুলে গ্লাস ঠোঁটে লাগাল। কিন্তু কমলা অচেতন ছিলেন। দুধ মুখ দিয়ে বাইরে গড়িয়ে গেল। ম্যাডাম, প্লিজ, একটা চুমুক, শুধু একটা চুমুক। কিন্তু কমলা কোনো নড়াচড়া করলেন না। তার শরীর একেবারে নিস্তেজ হয়ে পড়েছিল। সুজন হার মানল না। সে চামচ চাইল এবং ধীরে ধীরে কমলার মুখে দুধ ঢালতে শুরু করল, ফোঁটায় ফোঁটায়। প্রতিটি ফোঁটার সাথে সে প্রার্থনা করছিল, হে ঈশ্বর, তাকে বাঁচাও। ৫ মিনিট গেল, ১০ মিনিট গেল। সুজন অবিরাম চেষ্টা করে যাচ্ছিল। তার আঙুল পুড়ে গিয়েছিল, চোখ লাল হয়ে গিয়েছিল, কিন্তু সে হার মানল না। আর তখনই কমলার পাতা নড়ল, হালটা করে, যেন কেউ গভীর ঘুম থেকে জাগছে। ম্যাডাম, ম্যাডাম, আপনি জেগে গেছেন। কমলা ধীরে ধীরে চোখ খুললেন। তার দৃষ্টি ঝাপসা ছিল, কিন্তু সুজনের মুখ চিনতে পারলেন। তার ঠোঁটে একটু হাসি এলো। সুজন বাবা। তার গলা অনেক ধীর ছিল, যেন দূর থেকে আসছে। হ্যাঁ ম্যাডাম, আমি এখানে আছি। আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, শুধু একটু সাহস রাখুন। কমলা সুজনের হাত ধরলেন। তার পকড় খুব দুর্বল ছিল, কিন্তু তাতে স্নেহ ছিল। তুই আমাকে বাঁচিয়ে দিলি। এখনও পুরোপুরি নয় ম্যাডাম, এখনও আপনার আরও শক্তি চাই। এই দুধটা পান করুন, প্লিজ। সুজন আবার গ্লাস তুলল। এবার কমলা ধীরে ধীরে চুমুক দিলেন, তারপর আরেকটা, তারপর আরেকটা। প্রতিটি চুমুকের সাথে তার মুখে একটু রং ফিরছিল। কোচে বসা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। শান্তিদেবী হাত জোর করে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। টিটিই কপাল মুছল। কিন্তু সুজন জানত বিপদ এখনও কাটেনি। বিষ এখনও কমলার শরীরে ছিল। দুধ আর তুলসী হলুদ তার গতি ধীর করেছিল মাত্র। আসল চিকিৎসা হাসপাতালেই সম্ভব। টিটিই দাদা, পরের স্টেশন কতটা দূরে? সুজন জিজ্ঞেস করল। মাত্র ৫ মিনিট, নাগপুর আসছে, ডাক্তারের দল প্রস্তুত। ৫ মিনিট? সুজন কমলার দিকে তাকাল। ম্যাডাম, মাত্র ৫ মিনিট, আপনাকে বাঁচতে হবে। কমলা দুর্বল গলায় বললেন, বাঁচব বাবা, তুই আছিস না, তাহলে আমি অবশ্যই বাঁচব। সুজনের চোখ থেকে অশ্রু ছলকে পড়ল। হ্যাঁ ম্যাডাম, আমি আছি এবং এখন আর কোত্থাও যাব না। তখনই টিটিই এর ওয়াকিটকিতে আওয়াজ এলো, নাগপুর স্টেশন, ডাক্তার প্রস্তুত, ট্রেন ৩ নম্বর প্ল্যাটফর্মে আসছে। চলো,
ঈশ্বরের কৃপা হোক, টিটিই বললেন। সুজন কমলার হাত ধরে রাখল। তার দৃষ্টি ঘড়িতে ছিল। প্রতিটি সেকেন্ড 1 ঘণ্টার মতো লাগছিল। কিন্তু তখনই হঠাৎ কমলার শ্বাস আবার বেড়ে গেল। তার শরীর শক্ত হতে লাগল, মুখে যন্ত্রণার রেখা ফুটে উঠল। কি হলো ম্যাডাম, কি হলো? সুজন আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল। কমলা তার পেটে হাত দিলেন এবং যন্ত্রণায় কুঁকড়ে গেলেন। জ্বলছে, অনেক জ্বলছে। বিষ আবার তার প্রভাব দেখাতে শুরু করল। দুধের প্রভাব শেষ হচ্ছিল এবং নাগপুর স্টেশন এখনও 3 মিনিট দূরে। জলদি জলদি স্টেশনে এসো, সুজন বিড়বিড় করল। সে কমলার হাত আরও শক্ত করে ধরল। ম্যাডাম, মাত্র 3 মিনিট, প্লিজ বাঁচুন। কিন্তু কমলার নাড়ি আবার ধীর হতে লাগল। তার চোখ বন্ধ হতে লাগল। শরীর নিস্তেজ হয়ে পড়ল। ম্যাডাম, ম্যাডাম, সুজন চিৎকার করল। সে কমলাকে ঝাঁকাল। চোখ খুলুন, আমরা পৌঁছে গেছি, এই তো পৌঁছলাম, প্লিজ। ট্রেন বাঁশি বাজাল। নাগপুর স্টেশনের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছিল। দূরে অ্যাম্বুলেন্সের লাল আলো চিকচিক করতে দেখা গেল। ডাক্তার আর নার্স স্ট্রেচার নিয়ে প্রস্তুত দাঁড়িয়ে। কিন্তু কমলার শ্বাস থেমে যাচ্ছিল। থেমো না, প্লিজ থেমো না, সুজন তার মুখ নিজের হাতে নিয়ে বলল। তার গলা ফেটে কান্নার মতো হয়ে গিয়েছিল। আপনি আমাকে বাবা বলেছিলেন, মা, মা, আপনি যেতে পারেন না। আমি এইমাত্র আপনাকে পেয়েছি, আমি আপনাকে হারাতে পারি না। ট্রেনের গতি ধীর হল। প্ল্যাটফর্ম কাছে এলো। বাইরে ডাক্তাররা দৌড়াতে দৌড়াতে কোচের দিকে আসছিলেন। কিন্তু কমলার নাড়ি প্রায় শেষ হয়ে এসেছিল। নাগপুর স্টেশন, 3 নম্বর প্ল্যাটফর্ম। ভোর 5:45 বাজছিল। হালকা কুয়াশা এখনও প্ল্যাটফর্মে ভাসছিল। দূরে চাওয়ালাদের আওয়াজ আসছিল। কিন্তু সেই সকালে প্ল্যাটফর্মে এক অদ্ভুত হইচই ছিল। একটা সাদা অ্যাম্বুলেন্স প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। তার লাল আলো ঘুরছিল। সাইরেনের শব্দ নীরবতা ভেঙে দিচ্ছিল। 2 ডাক্তার, একজন নার্স এবং একটা স্ট্রেচার প্রস্তুত ছিল। ট্রেন ধীর হয়ে প্ল্যাটফর্মে দাঁড়াল। এসি 2 কোচের দরজা খুলতেই টিটি প্রণব দাস চিৎকার করলেন, এদিকে জলদি, রোগীর রক্তচাপ পড়ে যাচ্ছে। ডাক্তার আর নার্স তৎক্ষণাৎ ভেতরে এলেন। তাঁরা কমলাকে দেখলেন, তিনি অচেতন পড়েছিলেন। মুখ নীলাভ, শ্বাস অনেক ধীর। সুজন তার হাত ধরেছিল। তার চোখ ফুলে গিয়েছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল। কতক্ষণ থেকে অচেতন? ডাক্তার তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন। 10 মিনিট। কিন্তু এর আগে জ্ঞান ছিল, বিষ দিয়েছে কেউ, সুজন হড়বড় করে বলল। ডাক্তার কমলার মণি দেখলেন, নাড়ি দেখলেন এবং তৎক্ষণাৎ অক্সিজেন মাস্ক পরিয়ে দিলেন। স্ট্রেচারে আনো জলদি। সুজন কমলার হাত ছাড়ল না। সে তার সাথে সাথে স্ট্রেচার পর্যন্ত গেল। ম্যাডাম, ম্যাডাম, আমরা পৌঁছে গেছি, এখন আপনি সুস্থ হয়ে যাবেন। নার্স তাকে আটকাল। বাবা, তুমি পেছনে থাকো, আমরা দেখছি। না, আমাকে এর সাথে যেতে হবে, প্লিজ। এটা আমার, বলতে গিয়ে থেমে গেল। এটা আমার অত্যন্ত কাছের। ডাক্তার সুজনের মুখ দেখলেন। তার চোখে যে যন্ত্রণা ছিল তা ভান হতে পারে না। চলো, জলদি বসো। অ্যাম্বুলেন্সের সাইরেন জোরালো হল এবং সেটা স্টেশন থেকে বেরিয়ে শহরের রাস্তায় দৌড়াতে লাগল। ভেতরে ডাক্তাররা কমলাকে ইঞ্জেকশন দিচ্ছিলেন, অক্সিজেনের প্রবাহ বাড়াচ্ছিলেন, নার্স রক্তচাপ মাপছিলেন। বিপি অনেক কম ডাক্তার, 77-এ 40। অ্যাড্রেনালিন দাও আর স্যালাইনের গতি বাড়াও। সুজন এক কোণে গুটিসুটি হয়ে বসেছিল, হাত জোড়, চোখ বন্ধ। তার ঠোঁট নড়ছিল, সে প্রার্থনা করছিল। তার জীবনে কখনো এভাবে প্রার্থনা করেনি, না বাবার মৃত্যুতে, না মায়ের অসুস্থতায়। কিন্তু আজ সে ঈশ্বরের কাছে অনুনয় করছিল, এই মহিলাকে বাঁচাও। 10 মিনিট পরে অ্যাম্বুলেন্স নাগপুরের সিভিল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থামল। কমলাকে তৎক্ষণাৎ ভেতরে নিয়ে যাওয়া হলো। আগে থেকেই ডাক্তারের একটি দল প্রস্তুত ছিল। টিটি ওয়াকিটকিতে সব জানিয়ে দিয়েছিলেন। বিষের ঘটনা, ধীর গতির বিষ, পেট পরিষ্কার করতে হবে আর প্রতিষেধক চাই, এক জ্যেষ্ঠ ডাক্তার বললেন। কিন্তু স্যার, কোন বিষ তা জানি না, অন্য ডাক্তার বললেন। তাহলে রক্ত পরীক্ষা করো, তার মধ্যে পেট পরিষ্কার করি। সুজন বাইরে বসেছিল, জরুরি বিভাগের বাইরে, একটা পুরনো বেঞ্চে। তার পোশাক বিবর্ণ, চুল এলোমেলো, চোখ লাল। পাশ দিয়ে যাওয়া মানুষ তাকে দেখছিল, কিন্তু সে কাউকে দেখছিল না। তার দৃষ্টি তো শুধু সেই দরজায় আটকে ছিল, যার পেছনে কমলা ছিলেন। 0.5 ঘণ্টা গেল, 1 ঘণ্টা গেল, সুজন সেখানেই বসে রইল। না জল, না খাবার, না নড়াচড়া, শুধু অপেক্ষা। তারপর দরজা খুলল। একজন ডাক্তার বেরিয়ে এলেন। সুজন তৎক্ষণাৎ উঠে দাঁড়াল। ডাক্তার সাহেব, ম্যাডাম, ম্যাডাম সুস্থ আছেন? ডাক্তার মাস্ক খুললেন এবং গভীর নিঃশ্বাস নিলেন। তুমি কে? তোমার মায়ের মতোই? সুজন দ্বিধায় বলল, জি হ্যাঁ, আমি। তোমার মা অনেক সুখী, ডাক্তার বললেন। বিষ অনেক বিপজ্জনক ছিল, কিন্তু তুমি তুলসী, হলুদ আর দুধের যে উপায় করেছিলে সেটা বিষকে রক্তে পুরোপুরি মিশতে দেয়নি। পেট পরিষ্কার করা হয়েছে, এখন তিনি বিপদমুক্ত। সুজনের পায়ের নিচ থেকে মাটি সরে গেল, কিন্তু এবার আনন্দে। সে ডাক্তারের পায়ে ধরে ফেলল। ধন্যবাদ ডাক্তার সাহেব, ধন্যবাদ। ওঠো বাবা।
ডাক্তার তাকে তুললেন। এটা তোমার মায়ের স্নেহ যা তাকে বাঁচিয়েছে। আর হ্যাঁ, তুমি দেখা করতে চাইলে ভেতরে যেতে পারো, কিন্তু এখন তিনি দুর্বল, বেশিক্ষণ না। সুজন হাত জোড় করে ভেতরে গেল। ওয়ার্ডের সাদা আলোয় কমলা বিছানায় শুয়েছিলেন, তার হাতে ড্রিপ লাগানো, মুখে অক্সিজেন মাস্ক, কিন্তু চোখ খোলা ছিল, দুর্বল কিন্তু জীবন্ত। সুজনকে দেখতেই তার ঠোঁটে একটু হাসি এলো। তিনি হাত তোলার চেষ্টা করলেন। সুজন তৎক্ষণাৎ সেই হাত নিজের হাতে নিয়ে নিল। ম্যাডাম, আপনি সুস্থ আছেন? ঈশ্বরকে লাখ লাখ ধন্যবাদ। সুজনের গলা আত্মবিশ্বাসে ভরা ছিল। কমলা মাস্ক সরানোর চেষ্টা করলেন। নার্স মানা করল, কিন্তু কমলা জিদ ধরলেন। শেষমেশ মাস্ক সরিয়ে দেওয়া হল। সুজন, বাবা। কমলার গলা অনেক ধীর ছিল, কিন্তু তাতে উষ্ণতা ছিল। তুই আমাকে বাঁচিয়ে দিলি। ম্যাডাম, আপনি আমাকে বাঁচিয়েছিলেন না আগে? আমি তো শুধু আমার কর্তব্য পালন করলাম। কর্তব্য? কমলা হালকা হাসলেন। কর্তব্য তো আপনজন পালন করে বাবা। তুই তো অজানা ছিলিস, কিন্তু তুই আমার প্রাণ বাঁচালি। সুজন কমলার হাত নিজের কপালে ঠেকাল। ম্যাডাম, যখন থেকে আমার বাবা চলে গেছেন, মায়ের ছাড়া আর কারো থেকে এত স্নেহ পাইনি। আপনি আমাকে কোলে শুইয়ে আমাকে আমার মা ফিরিয়ে দিয়েছিলেন। আমি আপনাকে কিভাবে হারাতে পারতাম? কমলার চোখ থেকে অশ্রু বইতে লাগল। তিনি সুজনের চুলে হাত বোলালেন। সেই হাত, সেই স্নেহ। বাবা, আমি তোর উপর সন্দেহ করেছিলাম, তোকে চোর বলেছিলাম। আমাকে ক্ষমা করে দে। ম্যাডাম, আপনি ক্ষমা চাইবেন না। আপনার জায়গায় যে কেউই তাই করত। প্রমাণ আমার বিরুদ্ধে ছিল, কিন্তু আপনি তবুও আমাকে কাছে রাখলেন। আমার জন্য এটুকুই যথেষ্ট। তখনই কমলা সুজনের হাত শক্ত করে ধরলেন। তার চোখে নতুন এক উজ্জ্বলতা ছিল, যেন তিনি কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সুজন, আমি তোকে একটা প্রশ্ন করতে চাই। বলুন ম্যাডাম। তুই আমাকে বাঁচিয়েছিলি, কিন্তু কেন? আমি তোর উপর সন্দেহ করেছিলাম, তোকে চোর বলেছিলাম, তোর অপমান করেছিলাম। তুই চাইলে আমাকে ছেড়ে যেতে পারতিস, মরতে দিতে পারতিস, কিন্তু তুই সেটা করলি না। কেন? সুজন একটু চোখ বন্ধ করল, তারপর কমলার চোখে তাকিয়ে বলল, ম্যাডাম, আমার মা আমাকে শিখিয়েছেন যে সম্পর্ক সন্দেহে নয়, বিশ্বাসে চলে। আর বিশ্বাস তখন ভাঙে না যখন সামনের মানুষ ভুল করে। বিশ্বাস তখন ভাঙে যখন আমরা তাকে ছেড়ে দিই। আপনি আমাকে কোলে শুইয়েছিলেন ম্যাডাম। আপনি আমাকে বাবা বলেছিলেন। একজন মা কখনো অপরাধী হয় না, আর একজন বাবা কখনো তার মাকে ছেড়ে যায় না। এটা শুনতেই কমলা ফুপিয়ে কেঁদে উঠলেন। তার কান্না পুরো ওয়ার্ডে ছড়িয়ে পড়ল। নার্স এসে বলল, ম্যাডাম প্লিজ, আবেগপ্রবণ হবেন না, রক্তচাপ বাড়বে। কিন্তু কমলা শোনেননি। তিনি সুজনকে কাছে টেনে নিলেন এবং তার কপালে চুমু খেলেন। বাবা, আমার বাবা, ঈশ্বর আমাকে আমার ইন্দ্র ফিরিয়ে দিয়েছেন। সুজনও কাঁদছিল। দুজনের অশ্রু এক হয়ে গেল। একজন মা আর একজন ছেলের অশ্রু, যাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, তবুও যারা সবচেয়ে আসল। ডাক্তার আর নার্স এই দৃশ্য দেখছিলেন। তাদের চোখও ভিজে গিয়েছিল। হাসপাতালের শীতল দেয়ালের মধ্যে স্নেহের এই দৃশ্য কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। এখন আপনার বিশ্রাম নেওয়া উচিত ম্যাডাম, নার্স আসতে বলল। সুজন কমলার হাত ছেড়ে উঠতে লাগল। ম্যাডাম, আমি বাইরে আছি, আপনি বিশ্রাম নিন। কোথায় যাচ্ছিস? কমলা তার হাত ধরে ফেললেন। তুই আমার কাছেই থাকবি, কোনো কিন্তু নয়। এখন তুই আমাকে ছেড়ে কোত্থাও যাবি না। কমলার কণ্ঠে সেই দৃঢ়তা ছিল যেটা আগে ছিল। সুজন হাত জোড় করে মাথা নিচু করল। আপনার যেমন আদেশ। সে পাশের চেয়ারে বসে পড়ল। কমলা তার হাত ধরে রেখেছিলেন। তার চোখ বন্ধ হয়ে গেল, কিন্তু এবার অচেতনতায় নয়, প্রশান্তিতে। কিন্তু সুজনের জানা ছিল না যে এই প্রশান্তি বেশিক্ষণ টিকবে না। নাগপুর হাসপাতালের বাইরে একটা কালো গাড়ি এসে থামল। তা থেকে ৩ জন লোক নামল। তাদের চোখে একটাই লক্ষ্য ছিল, কমলা রায়চৌধুরী, অরুণের ব্যবস্থা করা। সঞ্জয় ধরা পড়ার খবর মিলতেই আরেকটা দল পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারা জানত কমলা এই হাসপাতালেই আছেন, আর এবার তারা কোনো ভুল করবে না। রাত নামছিল, হাসপাতালের আলো জ্বলে উঠছিল, এবং কমলার ঘর এখনও নিরাপত্তাহীন ছিল। রাত ৮টা বেজে গিয়েছিল। নাগপুরের সিভিল হাসপাতাল এখন শান্ত হতে লাগল। সারাদিনের ব্যস্ততার পরে ওয়ার্ডে নীরবতা ছড়িয়ে পড়ছিল। শুধু নার্সদের হালকা পদশব্দ আর কোথাও দূর থেকে আসা কোনো রোগীর কাশি এই নীরবতা ভাঙছিল।
কমলার ঘর ৩য় তলায় ছিল, একটা প্রাইভেট কেবিন, যার জানালা দিয়ে শহরের আলো দেখা যাচ্ছিল। কমলা এখন অনেক ভালো ছিলেন, বিষের প্রভাব প্রায় শেষ হয়ে গিয়েছিল, শরীরে শক্তি ফিরছিল। ডাক্তার বলেছিলেন ১-২ দিনের মধ্যে ছেড়ে দিলেন। সুজন পাশের চেয়ারে বসেছিল, তার চোখ ক্লান্তিতে ভারী হচ্ছিল, কিন্তু সে ঘুমাচ্ছিল না। কমলার হাত ধরেছিল। কখনো কখনো কমলার চোখ খুলত আর সুজনকে দেখতেন। তার চোখে এক মায়ের স্নেহ ছিল, যা কোনো কোটি টাকায় কেনা যায় না। সুজন তখন হালকা হেসে বলত, ম্যাডাম, এখন আপনি ঘুমন, আমি আছি। আর কমলা হালকা হেসে চোখ বন্ধ করে নিতেন। তার হাত সুজনের হাতে থাকত, যেন কোনো অদৃশ্য সুতো দুজনকে বেঁধে রেখেছিল। কিন্তু হাসপাতালের বাইরে অন্ধকারে ৩জন লোক এখনও অপেক্ষা করছিল। তাদের চোখে একটাই লক্ষ্য, কমলা রায়চৌধুরীর শেষ। আর রাতের অন্ধকার গভীর হতে থাকল। রাত তখন প্রায় ৯টা। হাসপাতালের করিডরে আলো আধারির খেলা। কমলার কেবিনের বাইরে হঠাৎ ভারী বুটের শব্দ শোনা গেল। ৩জন লোক, মুখে মাস্ক পরা, ওয়ার্ড বয়দের পোশাকের আড়ালে নিজেদের লুকিয়ে রেখেছিল। তাদের পকেটে ছিল এক মারাত্মক বিষাক্ত ইঞ্জেকশন। সঞ্জয় ব্যর্থ হয়েছে, তাই মামা অরুণের শেষ চাল ছিল এই ৩ খুনি। কেবিনের ভেতরে সুজন তখন কমলার বিছানার পাশে চেয়ারে বসেছিল। ক্লান্তিতে তার চোখ বুজে আসছিল, কিন্তু মনের ভেতরের এক অজানা আশঙ্কা তাকে ঘুমাতে দিচ্ছিল না। হঠাৎ সে দরজার কাঁচের ওপারে একটা অচেনা ছায়া দেখতে পেল। নর্মাল চেকআপের জন্য এই সময় কোনো ডাক্তারের আসার কথা নয়। সুজনের মনে খটকা লাগল। সে আলতো করে কমলার হাতটা বিছানায় রাখল এবং নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেল। ঠিক তখনই দরজার লকটা খুলে গেল। প্রথম লোকটা ভেতরে ঢুকতেই সুজনের মুখোমুখি হয়ে গেল। সুজন কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার পকেট থেকে ইঞ্জেকশন বের করার চেষ্টা করল। কে আপনারা? এখানে কি চান? সুজন চাপা গলায় চেঁচিয়ে উঠল। উত্তর দেবার বদলে দ্বিতীয় লোকটা সুজনের গলা চেপে ধরল। সুজন একজন সাধারণ দরিদ্র যুবক হতে পারে, কিন্তু তার ভেতরে তখন এক মায়ের প্রাণ বাঁচানোর অদম্য শক্তি কাজ করছিল। সে সর্বশক্তি দিয়ে নিজেকে মুক্ত করল এবং পাশে থাকা লোহার চ্যালাইন স্ট্যান্ডটি টেনে নিয়ে এক ঝটকায় লোকটার মাথায় আঘাত করল। ভারী স্ট্যান্ডের আঘাতে একজন মাটিতে পড়ে গেল, কিন্তু বাকি দুজন সুজনকে দেওয়ালের সাথে চেপে ধরল। ধস্তাধস্তির শব্দে কমলার চোখ খুলে গেল। চোখের সামনেই ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। একটি খুনি কমলার দিকে এগিয়ে গেল, তার হাতে সেই বিষাক্ত সিরিঞ্জ। ম্যাডাম, সুজন চিৎকার করে উঠল। সে নিজের জীবনের পরোয়া না করে অন্য খুনিটির বাঁধন ছিঁড়ে কমলার দিকে ঝাঁপিয়ে পড়ল। সিরিঞ্জটি কমলার শরীরে ফোটার ঠিক আগের মুহূর্তে সুজন নিজের হাত বাড়িয়ে দিল। সুইটি সুজনের পিঠে গিয়ে বিঁধল, তবে সৌভাগ্যবশত পুরো বিষটি পুশ করার আগেই সুজন খুনিটাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। ততক্ষণে কেবিনের ভেতরের আওয়াজ আর কমলার গোঙানি শুনে করিডোর থেকে সিকিউরিটি গার্ড আর নার্সরা ছুটে এসেছেন। বেগতিক দেখে খুনিরা পালানোর চেষ্টা করল, কিন্তু হাসপাতালের মূল ফটকে আগে থেকেই উপস্থিত থাকা পুলিশ তাদের ধরে ফেলে। ট্রেনের সেই টিটিই প্রণব দাস আগেই পুলিশকে সব জানিয়ে রেখেছিলেন, যার কারণে পুলিশ হাসপাতাল চত্বরেই মোতায়েন ছিল। খুনিরা ধরা পড়ার পর পুলিশের কড়া জেরার মুখে বেশিক্ষণ টিকতে পারল না। তারা স্বীকার করল যে রায়চৌধুরী টি এস্টেটের মালিক অরুণের নির্দেশেই তারা কমলাকে চিরতরে সরিয়ে দিতে এসেছিল। এই খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ মুম্বাই এবং রাঁচির যৌথ অভিযানের মাধ্যমে অরুণ রায়চৌধুরীকে তার বিলাসবহুল বাড়ি থেকে গ্রেপ্তার করে। যে মামার সম্পত্তির লোভে নিজের ভাগ্নিকে মারতে চেয়েছিল, তার জায়গা হল অন্ধকার কারাগারে। হাসপাতালের কেবিনে তখন সুজনকে পরীক্ষা করছিলেন ডাক্তাররা। বিষটি সুজনের শরীরে সামান্যই প্রবেশ করেছিল এবং সঠিক সময়ে চিকিৎসা পাওয়ায় সে বিপদমুক্ত হল। কমলা বিছানা থেকে উঠে সুজনের পাশে এসে দাঁড়ালেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তিনি সুজনের মাথায় হাত রেখে বললেন, তুই আবার তোর জীবন বাজি রাখলি বাবা? কেন করিস এমন? সুজন মৃদু হেসে বলল, মা যখন বিপদে পড়ে সন্তান তো নিজের জীবনের কথা ভাবে না ম্যাডাম। ১ সপ্তাহ পর মুম্বাইয়ের এক মনোরম সকাল। কুয়াশা কেটে গিয়ে চারিদিকে সোনালি রোদ ছড়িয়ে পড়েছে। কমলা রায়চৌধুরীর বিশাল বাংলোর ড্রয়িং রুমে আজ এক অন্যরকম পরিবেশ। টেবিলের ওপর রাখা বিশাল সম্পত্তির আইনি কাগজপত্র। কমলা রায়চৌধুরী তার সমস্ত সম্পত্তি এবং রায়চৌধুরী টি এস্টেটের একমাত্র আইনসম্মত উত্তরাধিকারী হিসেবে সুজনের নাম ঘোষণা করেছেন। সুজন হাত জোড় করে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আমি এসব নিতে পারব না। আমি একজন সাধারণ ঘরের ছেলে। আপনার এই রাজপ্রাসাদ, এই টাকা আমার জন্যে নয়। আমি শুধু আপনার স্নেহ চেয়েছিলাম। কমলা এগিয়ে এসে সুজনের হাত দুটি খুললেন। তার চোখে এবার কোনো দুর্বলতা ছিল না, ছিল এক পরম তৃপ্তি।
তুই এটাকে সম্পত্তি ভাবছিস সুজন? এটা তো একটা মায়ের দেওয়া উপহার। তুই আমাকে নতুন জীবন দিয়েছিস, অরুণকে তার পাপের শাস্তি দিয়েছিস, আর সবচেয়ে বড় কথা, তুই আমাকে আমার হারিয়ে যাওয়া ছেলের রূপ ফিরিয়ে দিয়েছিস। তুই কি তোর এই মাকে ছেড়ে চলে যাবি সুজন? সুজন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কমলার পায়ে হাত দিয়ে প্রণাম করল। কমলা তাকে জড়িয়ে ধরলেন। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়াল সুজনের মা। মন্টেশ্বর গ্রাম থেকে কমলা নিজেই তাকে গাড়ি পাঠিয়ে সসম্মানে নিয়ে এসেছেন। দুই মা একে অপরের দিকে তাকালেন। একজনের চোখে ছিল কৃতজ্ঞতা, আর অন্যজনের চোখে ছিল নিজের সন্তানের সৎ শিক্ষার অহংকার। ট্রেনের সেই অন্ধকার রাত আজ কেটে গেছে। সুজন আর কোনো অসহায় দরিদ্র যুবক নয়। সে এখন কমলা রায়চৌধুরীর সন্তান এবং বিশাল সাম্রাজ্যের পরিচালক। তবে এত কিছুর পরেও সুজন বদলায়নি। সে আজও মনে রাখে তার মায়ের সেই কথা, সম্পর্ক সন্দেহে নয়, বিশ্বাসে চলে। বিশাল বাংলোর বারান্দায় দাঁড়িয়ে সুজন আর কমলা দূরের আকাশের দিকে তাকিয়ে রইলেন। রক্তের সম্পর্ক না থেকেও আজ তারা পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্কের বাঁধনে বাঁধা পড়েছেন, মা আর ছেলের সম্পর্ক।